জুতা মারা এবং ডিম ফেকা এটা কিন্তু কোনো শাস্তিযোগ্য কিছু না। উনি কিছুক্ষণ আগে বলতেছে ডিম নিক্ষেপ করা অরাজকতা না, ডিম নিক্ষেপ করা খুবই গণতান্ত্রিক প্র্যাকটিস। তাইলে যে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া অরাজকতা হয়ে গেল। তারা 6টা মাত্র সিট পেয়েছে এবং সেইটাও জামাতের ঘাড়ে ভর করে। 17 বছর ছাত্র দল কেউ থাকতে পারে না, তারা কিন্তু থেকেছে। তারা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে। আমি কোন হলে ছিলাম না, আমরা কি হলে ছিলাম না, নাইদ ইসলাম হলে ছিল না, আমি হলে ছিলাম না। এটা মিথ্যা বলতে আমি বলবো। আগে তো ছাত্রলীগের মধ্যেই ছিলেন। আর এই যে আগে আমরা ছাত্রলীগের মধ্যে, আপনি আপা আপনি আমার সম্পর্কে জানেন না। এটা হচ্ছে গিমিক পলিটিক্স। আমি গিমিক পলিটিক্স আপনারা বুঝাই বলি। প্রধানমন্ত্রীকে নিয়ে একটা কার্টুন আছে, প্রধানমন্ত্রী এটা শেয়ার দিয়েছেন, মনে হয়েছে যে বা এটা খুব আমরা বাক স্বাধীনতার চরম একটা দৃষ্টান্ত উপস্থাপন করলাম। অপরদিকে আমাদের চিফ হুইপ সাহেবকে নিয়ে একটা কার্টুন হয়ে গেছে, ওই বেচারাকে জেলে যাইতে হয়েছে প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো সে জেলে ছিল। আমাদের মহেশখালীতে একজন গিয়ে এনসিপির, সে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে নিয়ে একটা কমেন্ট করেছে, তার রোল নিয়ে কমেন্ট করেছে যে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারদর্শী না বা দক্ষতা পরিচয় দিচ্ছে না। একটা সমালোচনা, খুবই মানে নিরস সমালোচনা করেছে। এই সমালোচনার কারণে তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা গিয়ে তাকে ওই দিয়ে বন্ড দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনতে হয়েছে। তাইলে এই যে এগুলো তো স্ট্যান্ডবাজি। আপনি ফেসবুকে, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখান যে আপনি কার্টুন শেয়ার দেন, আর আপনার নেতাকর্মীরা গিয়ে কেউ একটা সমালোচনা করলে তারা ধরে না খপ করে পুলিশের হাতে তুলে দেয়। মির্জা আব্বাস ভাইকে যেইভাবে এই মুখ দ্বারা আমি বলছি কথা বের হলে যে রকমের দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধমূলক কথা দিয়ে এত প্রবীণ একজন নেতা, যার যে মুক্তিযুদ্ধে যার অবদান আছে, যিনি এই মেয়র হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি অসংখ্যবার এমপি হয়েছিলেন, সেই নেতাকে যেইভাবে অপমানিত করা হয়েছে এবং সেটা সে অনেক তো সামাজিক যোগাযোগের মধ্যে বলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে আসলে মির্জা আব্বাসের এই অবস্থা। এটা ট্রল হয়েছে এরকম বলেছে। কারণ এই অপমান সহ্য করার মতো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। কাজেই আমরা এরকম পরিবেশ, এরকম নেতৃত্ব আমরা চাই না। এরকম নেতৃত্বের হাত থেকে এই জাতি মুক্তি চায়। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশকে তাকে কিন্তু জুতা ছুঁড়ে মেরেছিল। তো এই যে জুতা মারা এবং ডিম ফেকা এটা কিন্তু কোনো শাস্তিযোগ্য কিছু না। এটা কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির আক্তার এবং তখন তাসমিন জারা ওরা গিয়েছিল আমেরিকাতে, সেখানেও কিন্তু ওদের উপরে ডিম ছোড়া হয়েছিল। এটা কিন্তু আমেরিকাতে এটা একটা না, তাকে ডিম ছিঁড়ে তাদেরকে। তো এখন মানে এইটা নিয়ে কিন্তু মানে এমন কিছু বলার এটা তেমন শাস্তিযোগ্য না। তারপরও আমি যদি ছেলে কিন্তু শিবিরের, নাসিরউদ্দিন পাটোয়ারির মিটিং এ শিবির যাবে কেন বলেন তো? শিবির তো এই যে আপনার বিরোধী দলের তো একটা পার্ট তো মনে হয় নাকি, বিরোধী দলে পার্ট, হ্যাঁ সেই হিসাবে আপনি যেতে পারে, কিন্তু এনসিপির তো একটা ভিন্ন সত্তা থাকা উচিত না? তাইলে এনসিপি কি মেনে নিবে? এনসিপি কি এটা স্বীকার করবে যে এই যে জামাতে ইসলাম মানে জুলাই সনদে যে 5% নারী সরাসরি নির্বাচনে নমিনেশন দেওয়ার কথা না, জামাতে ইসলাম আপনাদের মিটিং এ যেতে পারে, তা জামাতে ইসলামের এই অপরাধটা আপনারা মেনে করবেন, আপনাদের ঘাড়ে নিতে হবে। না, ওরা যদি শুনেন, জামাতে ইসলাম এই যে 5% নারীর একজন নারীকেও যে নমিনেশন দেওয়া হলো না, এবং এই কারণে আমরা মনে করি নারীর যে অগ্রযাত্রা আমরা বিভিন্ন পার্লামেন্টে, এটা অবশ্যই প্রাসঙ্গিক। এটা জামাত ইসলাম আর এনসিপি কখনো কখনো জামাত ইসলামের অপরাধ, ওরা তখন বলবে কি না আমরা তো জামাত ইসলামের সাথে নাই, আমরা তো একটা নির্বাচনী ঐক্য করেছি। তো নাসিরউদ্দিন পাটোয়ারির সব মিটিংয়ে শিবির যাবে, সব মিটিংয়ে জামাত ইসলাম যাবে, আর তারা অপকর্ম করবে। সেটা মানে যখন অপকর্ম হবে তখন বলবে যে না এটা শিবিরের পার্ট, এটা আমাদের কিছু না। তো নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি বলতেছি জামাত ইসলামের এই অন্যায়গুলো, জামাত ইসলাম নারীদের পিছিয়ে নেবার ক্ষেত্রে যে অন্ধকার যুগে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া করেছিল, তাহলে তার দায়িত্ব তাদের নিতে হবে। আমি রাশেদ খান, একটা বিএনপি নেতা, এখন জানি বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির উপর দায় চাপাতে চেয়েছিল জামাত শিবির। আপনি কি এটাকে একমত মনে করেন?
আচ্ছা সে প্রসঙ্গে মানে এই ধরনের ঘটনা আসলে সে প্রসঙ্গে আসতেছি, এগুলা ওই যে মানে মেড আপ ন্যারেটিভ, না আমি একদমই শেষ করে দিব, বাট কিন্তু কিছু প্রশ্নের উত্তর না দিলে না এটা খুবই মানে বাজে একটা টোন যাবে আর কি। এখন দেখেন মানে আমাদেরকে বলা হয়েছে, প্রথমে আপা বললেন যে আমরা খুব আরামে আরামে ছিলাম, আমার কথাও বলছেন যে সিফাতরা খুব আরামে এসেছিল, না এটা বলেছে এখন আছেন এখন না বলেছো তো আপনারা বলেছেন আপনারা যখন মুভমেন্ট করেছেন, এই যে আগে আমরা ছাত্রলীগের মধ্যে, আপনি আপা আপনি আমার সম্পর্কে জানেন না, আপনি না জেনে আমার সাথে আমার সম্পর্কে আমি তো আপনার কথা বলি নাই, আমি বলেছি আপনাদের এনসিবি গান। কে বলছে এনসিবি ছিল? আমি শেষ করি আপা, আপনার সময় কিন্তু আমি ইন্টারাপ্ট করি না। আপা ওকে তো বলতে দেন। আপনার সময় আমি ইন্টারাপ্ট করি না, আমি সিভিক ইয়াটা আমি মেইনটেইন করি। আচ্ছা এখন আমাদের এনসিবি ধরেন আমি একজন এনসিবি কে রিপ্রেজেন্ট করি, আমি এনসিবির দফতর সম্পাদক, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, আক্তার হোসেন এনসিপি সদস্য সচিব। আমরা সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে আমরা ছাত্রলীগের মাইর খেয়েছি, ছাত্রলীগের ধাওয়া খেয়েছি, পুলিশের আমার নামে পুলিশের এই শাহবাগ থানাতেই 2টা মামলা ছিল এই 2024-এর 5ই আগস্ট আগে, জুলাইয়ের আগে। 2020 সালে আমি আমার এলাকা সীতাকুণ্ডে হামলা শিকার হয়ে, ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়ে আমি 5 বছর নিজের বাড়িতে যাইতে পারি নাই। ঈদ, পূজা, পার্বণ, উৎসব কোনো কিছুতে নিজের বাড়িতে যাইতে পারি না, বাবা মা অসুস্থ সে যাইতে পারি নাই। এরপর আমি তিন মাস ধরে এই যে ঢাকা মেডিকেলের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আমি পড়েছিলাম, আমার পা এটা পুরোটা আপনার প্লাস্টার করা ছিল। আমি হচ্ছে সেই সিফাত। 2022 সালে আমি এই যে শাহবাগ থানার সামনে একজন শিক্ষার্থীকে থানায় নিয়ে গিয়েছিল, তাকে জঙ্গি সন্ত্রাসী করে অভিযোগ দিয়ে আমি তাকে ছাড়িয়ে আনতে গিয়েছিলাম, সেখানেও আমি ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছি। এখন ওনারা যে এভাবে আমাদের সবার অবদানকে অস্বীকার করে দিয়ে এই যে সবাইকে কোট আনকোট ছাত্রলীগের বর্গে ঢুকাই দিতে চান, তার কারণ হচ্ছে ওনারা আমাদের জেনারেশনের এই প্রজন্মের সংগ্রাম সম্পর্কে কিচ্ছু জানেন না। যেই ছেলেটা 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছে, সেই ছেলেটাই তো 2024-এ এসে এই জুলাই অভ্যুত্থানে এসে নেতৃত্ব দিয়েছে। কারণ এটা তো খুবই সিম্পল, এটা জেনারেশনাল ফাইট ছিল। ওনারা আমাদের জেনারেশনকে বুঝতে পারেন না, জেনারেশনকে চিনেন না, এই কারণে ওনারা আমাদের জেনারেশনকে আটক করতে গিয়ে দুই একজন ছাত্রলীগের ছিল, এটা ওনারা ছিল না। আমি এখন ছাত্রদলের একদম কমিটিদের নাম বলবো, নাম বললে তো প্রকাশিত হবে। মানে ঢাকা ইউনিভার্সিটির ডাইনামিক্স দিয়ে যদি আপনি পুরো বাংলাদেশের ডাইনামিক্স ভাবতে চান, তাহলে এটা বৃহত্তর একটা ভুল হবে। মানে ওনারা যে ডাইনামিক্সগুলো বুঝেন না। যেমন ধরেন কিছুদিন আগে আমাদের এই জেনারেশনটা তারা বললো যে আমাদের যে প্রতিরক্ষা সরঞ্জাম, সেই প্রতিরক্ষা সরঞ্জাম অনুন্নত, অদক্ষ, আমাদের আরো উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম লাগবে। উনাদের তরফ থেকে কি বলা হলো, দেখছো এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে চায় না, এই কারণে বাংলাদেশের প্রতিরক্ষা খাত নিয়ে কথা বলতেছে। অথবা আপনি দেখেন পৃথিবীর যে কোনো দেশে কেউ যদি প্রতিরক্ষা সরঞ্জাম উন্নত করার কথা বলে, তার চেয়ে বেশি দেশপ্রেমিক আর কেউ হয় না। কিন্তু উনাদের চোখে, কারণ আমাদের জেনারেশনকে উনারা রিড করতে পারে না, বুঝতে পারে না। আচ্ছা তারপর আসি, আমি বিশেষ করে আমাকে একটু শেষ করতে দেন। উনার এই পুরো কথাবার্তা শুনে মনে হয়েছে উনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা মামলা, এটাকে মোটামুটি একটা জাস্টিফিকেশন করতে চাইছেন। উনি বলছে ডিম মারছে, কোথায় ডিম? আর শুধু ডিম যদি মাইরা থাকে, ডিম মাইরা আপনি কারো মাথা ফাটাই ফেলছেন, 3টা লোকের মাথা ফাটছে, মানে এটা ছবি তো ইন্টারনেটে এখন ছড়িয়ে আছে, একজনের গলা দিয়ে এভাবে রক্ত বেয়ে পড়তেছে, ডিম মেরে আপনি একজনের গলা দিয়ে একদম গলা কেটে ফেলছেন। মানে এই যে একদম মানে ডিনায়ালের মুডে চলে যাওয়া, যে ডিনাই করে ফেলা যে না এই ধরনের কিছু, আর ওনারা শিষ্টাচারের শিক্ষা দিলেন। আপনি এই প্রশ্নটা ওনাকে করতে পারতেন যে উনাদের যে নয়ন সাহেব যে 2জন সিটিং অ্যাডভাইজারের বাসার সামনে আসিফ একটা সান্ডার নাম, মাহফুজ একটা ব্যাঙের নাম, এভাবে স্লোগান দিল পুরো বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে, ওইটা কোন ধরনের শিষ্টাচার ছিল? উনাদের একজন যে সংসদ সদস্য প্রার্থী, তিনি যে হাসনাত আব্দুল্লাহকে রাজমিস্ত্রির ছেলে বলে তাকে যে এভাবে অপমান করার চেষ্টা করেছিলেন নির্বাচনের মুহূর্তে, সেটা কোন ধরনের শিষ্টাচারের মধ্যে পড়েছিল? আবার এই যে উনাদের না শেষ করি, উনাদের যে একজন ভাইস প্রেসিডেন্ট দুদু সাহেব, তিনি বলছেন যে কি ভাসিয়ে দিবেন, কি একটা করে জানি ভাসিয়ে দিবেন। তো এই যে কি একটা করে যে ভাসিয়ে দিবেন, এটা কোন শিষ্টাচারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? আবার এই যে উনাদের রাশেদ খান, নতুন নব্য বিএনপি হয়েছেন উনি, যিনি 2 দিন আগেও গণঅধিকার পরিষদ করছেন, গণঅধিকার পরিষদ থেকে লাঠি উষ্টাকে এখন বিএনপি করতেছেন। এই বিএনপি করার লোকটা তিনি যে কিছুদিন আগে 2 দিন আগে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওপেন একটা টক শোতে শুয়োর বা এই ধরনের কোনো একটা কিছু একটা গালি দিয়েছেন, আপনি দেখে নিয়েন, এখনো পর্যন্ত এটা আছে। এগুলো কি শিষ্টাচারের অন্তর্ভুক্ত? এগুলো কি শিষ্টাচার? তো মানে ওনারা যে শিষ্টাচারের শিক্ষা দেন, ওনারা নিজেদের আসলে এটা বলা উচিত প্রত্যেকের কাছে আমরা আশা করি, কিন্তু ওনারা যখন সিনিয়রিটি দাবি করেন, ওনাদের থেকে তো আমরা বেশি আশা করি, ওনাদের কাছ থেকে আসলে মানুষ সমাজ এবং ভালো কিছু আশা করে। জুলাই অভ্যুত্থানে যা কিছু করার, হাসিনাকে তাড়ানো, গণভবনে যাওয়া, সবকিছু একসাথেই এই বিএনপি বলেন, জামায়াত বলেন, এখন অবশ্যই এনসিপি তখন ছিল না, বাট এনসিপি নেতৃবৃন্দ একসাথেই করেছে। তিনি সে জাস্ট ওই ইতিহাসটা মনে করাই দিয়েছেন যে দেখেন আপনারা যদি এই ধরনের কোনো কিছু করেন, আপনারা কিন্তু এই ধরনের কাউন্টারে মুখোমুখি হবেন। আপনি যদি এই ধরনের ভায়োলেন্স করতে থাকেন, যেগুলো হচ্ছে যে হামলা মামলা করতে থাকেন, যে কালচার অফ ইম্পিউনিটি হাসিনা দেখিয়ে গিয়েছিল, সে একই কালচার অফ ইম্পিউনিটি যদি আপনি তৈরি করেন, তাহলে আপনাদেরকে এই ধরনের জনগণের সামনে আপনাকে মুখোমুখি হতে হবে, জনগণের ভায়োলেন্সের মুখোমুখি হতে হবে। এটা স্বাভাবিক, এটা পৃথিবীর যে কোনো সরকারের জন্য। আমি যদি এনসিপি করি এবং আমাদের এনসিপি থেকে অবস্থা যদি আমরা যদি সরকারে যাই এবং সেখানেও যদি আমরা এই ধরনের হামলা মামলার যে কালচার অফ ইম্পিউনিটি এটা যদি আমরা বজায় রাখি, আমাদেরকে জনগণ ছুড়ে ফেলে দিবে। এটা খুবই সিম্পল, এটা পৃথিবীর যে কোনো সরকারের জন্য এই জিনিসটা প্রযোজ্য। কিন্তু
আমরা একটা তফাৎ বলি, মানে তফাৎ দেখাই তো এই কারণে যে সমালোচনা বলে না যে সমালোচনা তফাৎ, ওই উনাদের থেকে তো আমরা অনেক শিষ্টাচার মানে শিখি এবং উনারা আমাদের শিষ্টাচার শেখায়। আমরা ধরেন আমরা কিছু এক্সাম্পল আমরা সেট করি। নাহিদ ইসলামও সরকারের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন। নাহিদ ইসলামকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন উনি মন্ত্রী ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এসে তারা কোনো কিছু দাবি দাওয়াতে তারা সচিবালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিল, যেটা নাহিদ ইসলামের মন্ত্রণালয় সম্পর্কিত না। এরপরও নাহিদ ইসলাম অভ্যুত্থানের দায়বদ্ধতা থেকে, ছাত্র জনতার দায়বদ্ধতা থেকে, নিজে ছাত্র প্রতিনিধি এই দায়বদ্ধতা থেকে তিনি নেমে এসেছিলেন। নেমে এসে বলেছেন, তখন নাহিদ ইসলামকে বলেছে এই ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে বা কিছু কটূক্তিমূলক কথাবার্তা বলেছেন। নাহিদ ইসলাম তখন একটা খুব সুন্দর কথা বলেছেন যে আপনারা আমাকে গালি দিতে পারেন, আপনারা আমার সমালোচনা করতে পারেন, আপনারা আমাকে যা কিছু তাই বলতে পারেন, কিন্তু আপনারাই আমাকে সরকারে বসিয়েছেন, সুতরাং আপনাদের সামনে আমাকে আসতেই হবে। দ্যাট ইজ হোয়াট এনসিপি শোড। এইটাই আমরা এনসিপি ডিসপ্লে করেছি সরকারে থাকা অবস্থায়, যেটা মানে যদিও আমরা এনসিপি সরকারে ছিলাম না, কিন্তু আমাদের নেতারা যখন সরকারে ছিল তারা তখন এভাবে এটাকে ডিসপ্লে করেছে। সালাউদ্দিন সাহেবের রোল নিয়ে তো অবশ্যই কথা হবে না কেন? ওনারা বলে যে আপনারা খালি সালাউদ্দিন সাহেবের সমালোচনা করেন, তো সমালোচনা তো করবোই, কারণ আপনার এই সরকারের সকল কিছুতে মানে আপনার ভূমিকাটা পালন করছে সালাউদ্দিন আহমেদ সাহেব। সংবিধান সংস্কার পরিষদ বলেন, আইন মন্ত্রী বলেন, না আমাদের কোনো সমস্যা নাই। এক্স্যাক্টলি এই যে আমি আমার উত্তরটা বুঝেন। তাহলে আপনি যখন 3-4টা রোল প্লে করবেন, তখন স্বাভাবিকভাবে ওই 3-4টা রোলের জন্য যে গালিগুলো সেগুলো তো আপনি খাচ্ছেন, সমালোচনা যেটা সেটা আপনি খাবেন, এটা স্বাভাবিক না? ধরেন আপনার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালানো। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আপনি দেখেন যে এখানে খুন বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, কিংবা ধরেন আপনার দলের নেতাকর্মীরা আপনার নিয়ন্ত্রিত থানায় গিয়ে তারা গিয়ে অ্যাটাক করে এবং হচ্ছে গিয়ে ওখানে যারা থানায় আশ্রিত ব্যক্তি আছে তাদের উপর হামলা করতে যায়, তাহলে আপনার বিরুদ্ধে সমালোচনা হবে না? এবং সেই সমালোচনাটাকে আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনার দলের নেতাকর্মীরা এটা করছে। আপনি দুনিয়ার সকল মবের বিরুদ্ধে আপনি আপনার ভয়েস জবান উঁচা করেন, কিন্তু আপনার দলের সরকার নিয়ন্ত্রিত, আপনার দল নিয়ন্ত্রিত, দল অনুমোদিত মব নিয়ে আপনি কথা বলেন না কেন? আপনি এটা তো আপনি সাংবাদিক একজন মানুষ। শাহবাগ থানায় আমি বলি, শাহবাগ থানায় আপনাদের এই যারা এরকম সাংবাদিক ভাই ব্রাদার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের উপর ছাত্রদল হামলা করছে শাহবাগ থানার কম্পাউন্ডের ভিতরে। সেটার বিচার তো দূরে থাক, দৃশ্যমান কোনো অগ্রগতি হয় নাই। ওই হামলার সাথে জড়িত ওই মামলা হয়েছে কিনা এটাও আমি এখন পর্যন্ত জানি না। আমি সর্বশেষ কথা বলছিলাম তখন মামলা পর্যন্ত পুলিশ নেয় নাই, এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা জানি না, দৃশ্যমান কোনো অগ্রগতি হয়েছে কিনা সেটা জানি না। তাহলে এই যখন অবস্থা, তখন এই সমালোচনাগুলো ওনাদের বিরুদ্ধে হবে। এবং আমাকে একটু বলেন যে রামিসের বাসায় যে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সময় কেন যে ভুয়া স্লোগান সহ শুরু করে নানা ধরনের স্লোগান, তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো? কেমন স্লোগান শোনা যাচ্ছিল যে আসামি কেন এখনো পর্যন্ত বাইরে, কিন্তু আসামি গ্রেফতার হয়েছে 7 ঘন্টা পরে। এগুলি আসলে কারা অরাজকতা তৈরি করছে? এবং এই এটাকে তো আপনি অরাজকতা বলতে পারেন না। অরাজকতা এই জিনিসটা তো উনি কিছুক্ষণ আগে বলতেছে ডিম নিক্ষেপ করা অরাজকতা না, ডিম নিক্ষেপ করা খুবই গণতান্ত্রিক প্র্যাকটিস। তাহলে একজন ভুয়া মানে মার্কিন কেন? বাংলাদেশে তো হইছে, বাংলাদেশেই তো আপনার ডিম নিক্ষেপ করতেছে, উনারা এটাকে জাস্টিফাই করতেছেন। তাহলে ডিম নিক্ষেপ করা যদি অরাজকতা না হয়, তাহলে যে ভুয়া স্লোগান দেওয়া অরাজকতা হয়ে গেল। আমার সহ আলোচক যিনি আসছেন তিনি বলেছেন এই জেনারেশন কি শুধু ওনারাই? এই জেনারেশন বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি 51% ভোট পেয়েছে। এই জেনারেশন তাদেরকে ভোট দেয় নাই, বরং তারা 6টা মাত্র সিট পেয়েছে এবং সেইটাও জামাতের ঘাড়ে ভর করে। এই জেনারেশন কি তাদের? 147 জন এই জেনারেশনের আমাদের ছাত্র দলের নেতা এই জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে নির্মমভাবে। এই জেনারেশন কি শুধু তাদের? এই জেনারেশন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লিজ আপনার সময় কিন্তু আমি কথা বলে নাই, অনেক সময় কথা বলেছেন, অনেক সময় কথা বলেছেন। এই জেনারেশনে সবাই আছে, এই জেনারেশনে ছাত্র দল আছে, এই জেনারেশনে ছাত্র শিবির আছে, এই জেনারেশনে এনসিপি আছে, এখানে মাদ্রাসা আছে, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। এই জেনারেশন শুধু এনসিপি না, এই জেনারেশন এনসিপি কুক্ষিগত করে এনসিপি বরং এই জেনারেশনকে একটা না 2 নাম্বার বলি, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে 17 বছর ছাত্র দল কেউ থাকতে পারে না, তারা কিন্তু থেকেছে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে। আমি কোন হলে ছিলাম না, আমরা কি হলে ছিলাম না, নাইট ইসলাম হলে ছিল না, আমি হলে ছিলাম না, এটা মিথ্যা বলতে আমি বলবো। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে